Hello students, welcome to UVA Plus, West Bengal's first learning mate. আমি তোমাদের সহায়ক স্যার আবার চলে এসেছি আরেকটা অ্যানথ্রোপোলজি ক্লাস নিয়ে। তো আমরা আজকে যে টপিকটা করব দেখো সেটা হচ্ছে ডেমোগ্রাফিক প্রোফাইল অফ সাম ইন্ডিয়ান ট্রাইবস বা কয়েকটি ভারতীয় আদিবাসী গোষ্ঠীর জনতাত্ত্বিক পার্শ্বচিত্র নিয়ে আমরা আজকে পড়ব। তার আগে বলিনি এটা হচ্ছে একটা পেপার 2 এর টপিক। পেপার 2 এটাও খুব ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেক এক বছর অন্তর অন্তর রিপিট হয় কোয়েশ্চেন। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে এই টপিকটায় কি কি রয়েছে। আচ্ছা, তার আগে আরেকবার বলে নিই যে আমাদের আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যেতে পারো। এই দেখো এইখানে লিঙ্কটা দেওয়া রয়েছে, আমাদের লিঙ্কটা গিয়ে তোমরা আজকে ক্লাসের পিডিএফটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো দেখা যাক আজকে এই টপিকে কি কি রয়েছে। তো আমরা আগেই আলোচনা করলাম যে আজকে আমরা কিছু ডেমোগ্রাফিক প্রোফাইল অফ সাম ইন্ডিয়ান ট্রাইবস নিয়ে আলোচনা করব। কিছু ইন্ডিয়ান ট্রাইবের আমরা ডেমোগ্রাফিক প্রোফাইল নিয়ে আলোচনা করব। প্রথম যে ইন্ডিয়ান ট্রাইবটা আমরা দেখছি এখানে রয়েছে তার নাম হচ্ছে দেখো চেঞ্চু। চেঞ্চু। তো প্রথম আমরা এই চেঞ্চুদের সাথে একটু ভূমিকাটা দেখে নিই বা এটা ইন্ট্রোডিউস করে নিই চেঞ্চুদের সাথে। দেখি যে আমরা চেঞ্চুটা কোথায় থাকে বা এদের থাকার ধরনটাই বা কিরকম। তো দেখা যাচ্ছে দেখো চেঞ্চু আদিবাসীরা অন্ধ্রপ্রদেশে আদিবাসী। ঠিক আছে, তাহলে এই চেঞ্চু কোথায় পাওয়া যাচ্ছে? অন্ধ্রপ্রদেশে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে। এছাড়াও উড়িষ্যা, তামিলনাড়ু এবং কর্ণাটকে এদের দেখা যায়। তাহলে অন্ধ্রপ্রদেশ ছাড়াও উড়িষ্যা, কর্ণাটক, তামিলনাড়ুতে দেখা যাচ্ছে। অন্ধ্রপ্রদেশের নাল্লামালাই পর্বত শ্রেণীর উত্তরাংশের অমরাবত উপত্যকার চেঞ্চুদের খুব বেশি দেখা যায়। তাহলে একদম স্পেসিফিক্যালি আমরা জানলাম যে চেঞ্চুদের পপুলেশনটা ঠিক কোথায় ছড়িয়ে রয়েছে সেটা আমরা দেখলাম। এরপর আমরা যেটা দেখব প্রথমেই সেটা হচ্ছে চেঞ্চুদের বস্তুগত সংস্কৃতিটার সাথে আমরা একটু পরিচয় করে নেব। বস্তুগত সংস্কৃতি বা মেটেরিয়াল কালচার যেটা চেঞ্চুর রয়েছে সেই বস্তুগত সংস্কৃতির সাথে আমরা পরিচয় করে নিচ্ছি প্রথমেই। তো দেখো সেই মেটেরিয়াল কালচারের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে পেশা ও খাদ্য সংগ্রহ, অকুপেশন অ্যান্ড ফুড গ্যাদারিং। এবার আমাদের জানতে হবে যে এই চেঞ্চুরা এই চেঞ্চুদের পেশাটা কি আর তারা খাদ্য সংগ্রহটা কিভাবে করে সেটা আমরা দেখব। তো আমাদের প্রথমেই সেটা দেখবো সেটা হচ্ছে চেঞ্চু হচ্ছে একটা হান্টার গ্যাদারার ট্রাইব। হান্টার গ্যাদারার আমরা আগের দিনের ক্লাসে করেছিলাম যে হান্টার গ্যাদারার যারা শিকার এবং সংগ্রহ করে জীবন যাপন করে তারা কি করছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় দিনের পর দিন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চেঞ্জ করছে তাদের থাকার জায়গাটা। তারা স্থায়ীভাবে একটা জায়গায় থাকে না, এটা আমরা আগের ক্লাসেই দেখেছি। তাহলে চেঞ্চু হচ্ছে একটা হান্টার গ্যাদারার ট্রাইব যে কিনা শিকার এবং সংগ্রহের ওপরই তাদের প্রত্যেক দিনের জীবিকাটা নির্ভর করে। ঠিক আছে, তাদের অকুপেশন বা পেশাটা কি? তাদের হান্টিং হচ্ছে তাদের পেশা, আর খাদ্য সংগ্রহ করা তাদের কাজ, তাই না? তারা খাদ্য সংগ্রহ করে। এবার কি কি খাদ্য সংগ্রহ করে দেখা যায় চেঞ্চুরা কি করে, চেঞ্চুরা বিভিন্ন গাছের ফল বা মূল সংগ্রহ করে নিয়ে আসে, সেটাকে তারা সেদ্ধ করে বা কাঁচাই তারা খায়। তাহলে এটা বোঝা যাচ্ছে যে চেঞ্চুদের যদি আজকে যদি চেঞ্চু শিকার করতে পারে, কালকে তাদের কি হবে তার কোনো কিন্তু ভরসা তাদের নেই। মানে কালকে যে আদৌ তারা শিকার পাবে কি শিকার পাবে না এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাহলে খুব অনিশ্চয়তার মধ্যে কিন্তু এরা জীবনযাপন করছে, খুব অনিশ্চয়তার মধ্যে এরা জীবনযাপন করে চেঞ্চুরা। আর এদের মূল যেটা সংগ্রহ করার জিনিস সেটা হচ্ছে হানি বা মধু। এরা মধুটা সংগ্রহ করে নিয়ে এসে কি হয়, তারা হাটে বিক্রি করে এই মধুটা। এটা খুব ফেমাস চেঞ্চুদের মধু, চেঞ্চুর মধু খুব ফেমাস। তো হাটে এরা মধুটা বিক্রি করে টাকা পয়সা রোজগার করে। তো সেই টাকা পয়সা দিয়ে তারা কি করে, তাদের খাদ্য সংগ্রহ করে বা ধরো অন্য কোনো জিনিসপত্র আসবাবপত্র সেটা ওরা কিন্তু দেখে নেয়। তাহলে এইভাবে কি করছে চেঞ্চুরা তাদের পেশা ও খাদ্য সংগ্রহ করে তাদের জীবনযাপন করছে। নেক্সট যে মেটেরিয়াল কালচার বা বস্তুগত সংস্কৃতিটা রয়েছে দেখো সেটা হচ্ছে গৃহপালিত জন্তু বা ডোমেস্টিকেটেড অ্যানিমালস। এবার এদের মধ্যে গৃহপালিত জন্তু প্রচুর থাকে, যেমন কাউ, শিপ, গোট, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জন্তুরা থাকে যেটা ওদের গৃহপালিত জন্তু সেটা হচ্ছে ডগ।
এবার ডগ কেন বলো তো, ডগ কেন ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট গৃহপালিত জন্তু? দেখি কে বলতে পারে ডগ কেন ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট গৃহপালিত জন্তু? কারণ কুকুর দিয়ে তারা দেখতে পাচ্ছি আমরা প্রথমেই আমরা দেখলাম যে চেঞ্চু হচ্ছে এমন একটা ট্রাইব যারা হান্টিং করে এবং গ্যাদারিং করে, তাই তো, শিকার করে এবং সংগ্রহ করে। এবার এই যে কুকুর দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট, তাদের একটা গৃহপালিত জন্তু, তাদের মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জন্তুটা সেটা হচ্ছে কুকুর। কেন ইম্পর্টেন্ট? তার কারণ কুকুরকে নিয়ে তারা শিকার করতে বেরোয়। ধরো কোনো পাখিকে তারা শিকার করলো, তাহলে কুকুরটা কি করবে? সেই পাখিটাকে মুখে করে নিয়ে আসবে। বা কুকুর দিয়েও অনেক সময় শিকার করানো হয় অনেক জন্তুকে। তাই জন্য তাদের কুকুরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা গৃহপালিত জন্তু, যেটা তাদের খুব কাজে লাগে। তাদের কারণ তাদের পুরো জীবিকাটাই তাদের হান্টিং গ্যাদারিং এর ওপর নির্ভরশীল। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে ঘর বাড়ির ধরন বা হাউজিং প্যাটার্ন। এই চেঞ্চুদের হাউসটা অনেকটা কোন শেপ হয়, চোঙা আকৃতি। কিরকম সেটা হয়? এরকম হয়, দেখতে হবে। এখানে কি হয়, বাঁশ দিয়ে দিয়ে বেড়া করা হয়, বাঁশ দিয়ে বেড়া করে করে তাদের ঘর বাড়িটা অনেকটা এরকম একটা চোঙা আকৃতি বা একটা কোন শেপের মতো দেখতে হয়। এরকম এরকম কোন শেপ বাড়িতে থাকে, এরকম কোন শেপ বাড়ি দেখা যায় চেঞ্চুদের সোসাইটিতে, এরকম কোন শেপ বাড়ি দেখা যায়। এই বাড়িগুলো কি দিয়ে তৈরি হয়? ব্যাম্বু বা বাঁশ দিয়ে তৈরি হয়। সেই ব্যাম্বুগুলোকে সোজা করে দাঁড় করিয়ে উপর থেকে ওরা কি করে, গাছের ছাল দিয়ে সেই বাঁশগুলোকে বেঁধে দেয়। গাছের ছালটা এখানে দড়ি হিসেবে কাজ করে। তো কি করে ওরা সেই গাছের ছাল দিয়ে সেটাকে বেঁধে দেয়। তো এইভাবে তারা একটা চোঙা আকৃতি বা একটা কোন শেপ ওরা বাড়ি তৈরি করে। দেখা যায় চেঞ্চুদের বাড়ি 10 থেকে 12খানা চেঞ্চুদের বাড়ি মিলিয়ে এক একটা ভিলেজ তৈরি হয়। তাহলে কি দেখা যাচ্ছে এখানে, যে 10খানা বা 10 থেকে 12টা বাড়ি মিলিয়ে, 10 থেকে 12টা এরকম এই ধরনের বাড়ি মিলিয়ে এক একটা চেঞ্চুদের গ্রাম তৈরি হয়, এক একটা ভিলেজ তৈরি হয়। এরপর যেই বস্তুগত সংস্কৃতিটা রয়েছে আমাদের, বা মেটেরিয়াল কালচারটা রয়েছে, সেটা হচ্ছে পোশাক ও অলংকার বা ড্রেস অ্যান্ড অর্নামেন্ট। সেই ড্রেস অ্যান্ড অর্নামেন্টগুলো কি? আগেকার দিনে দেখা যেত যে চেঞ্চুরা, যেহেতু এরা শিকার এবং সংগ্রহ করে ঘুরে বেড়ায়, দেখা যেত তারা বেশিরভাগই কোনো জামা কাপড় পরে না, তারা বেশিরভাগই ছিল হচ্ছে নেকেড। এখন দেখা যাচ্ছে সেই প্রবণতাটা ওদের মধ্যে কমে এসেছে। ওরা আস্তে আস্তে গাছের ছাল দিয়ে তাদের লজ্জা আবরণ করার চেষ্টা করছে এখন। আর মেয়েদের মধ্যে শাড়ি পরার প্রবণতা এসেছে, মেয়েদের মধ্যে, যেটা আগে ছিল না। আগে ওরা পুরোপুরি নেকেড থাকতো, পুরোপুরি উলঙ্গ অবস্থায় থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে ছেলেরা গাছের ছাল বা গাছের পাতা দিয়ে তাদের লজ্জা আবরণ করছে, আর মেয়েদের মধ্যে শাড়ি পরার প্রবণতা দেখা যাচ্ছে। আর একটা জিনিস এখানে দেখা যায়, যেটা হচ্ছে মেয়েদের, শুধুমাত্র মেয়েদের ট্যাটু দেখা যায়। মেয়েদের মধ্যে ট্যাটুইং বা উল্কি খুব বেশি পরিমাণে দেখা যায়। কোথায়? কপালে ও হাতে। মেয়েদের মধ্যে কপালে ও হাতে উল্কি বা ট্যাটুটা খুব বেশি পরিমাণে দেখা যায়, খুব বেশি কমন। তাহলে মেয়েরা কপালে আর হাতের মধ্যে উল্কি করতে দেখা যাচ্ছে এই চেঞ্চুদের সোসাইটির মধ্যে। ঠিক আছে, আর কি রয়েছে লাস্টে দেখো, বাদ্যযন্ত্র। চেঞ্চুর এক ধরনের বাদ্যযন্ত্র বানায় বাঁশ থেকে, সেটা এরকম দেখতে হয়। এগুলো হচ্ছে বাঁশ দিয়ে দিয়ে এরকম একটা বাদ্যযন্ত্র দেখা যায়। এরকম একটা গোল আকৃতি আসে, সেই গোল আকৃতিটা ওরা কি করে, ছাগলের বা ভেড়ার ছাল দিয়ে ঢেকে দেয়। তো এটা একটা টাইপের ঢোল। এই ঢোলের একটা নাম আছে, এই ঢোলটার নাম হচ্ছে থাপেটা। তাহলে এই থাপেটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ঢোল, যেটা শুধুমাত্র দেখা যায় চেঞ্চুদের সোসাইটিতে দেখা যায়। এই ঢোলটা কিভাবে তৈরি করে ওরা, বাঁশ দিয়ে এদের ফ্রেমওয়ার্কটা তৈরি করে, দিয়ে তারপর কি করে, এই যে এখানে ফাঁকা অংশটা থাকে, সেই ফাঁকা অংশটা ওরা কি দিয়ে ঢেকে দেয়,
ছাগলের বা ভেড়ার ছাল দিয়ে ঢেকে দেয়, তখন কি হয়, এটা তাহলে একটা বাদ্যযন্ত্র হিসেবে ইউজ করতে পারে ওরা। তাহলে এই বাদ্যযন্ত্রটাকে বলা হয় থাপেটা। থাপেটা, যেটা শুধুমাত্র কোথায় পাওয়া যাচ্ছে, চেঞ্চুদের সমাজের মধ্যেই কিন্তু এটা পাওয়া যাচ্ছে। তো এখানে চেঞ্চুদের মেটেরিয়াল কালচার বা বস্তুগত সংস্কৃতিটা শেষ হয়। নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে সামাজিক সংগঠন। খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝতে হবে। এটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার পুরো নোটটা, পুরো লেখাটা খুব সহজ হয়ে যাবে, তোমার কাছে পুরোটাই খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা এবার যেটা পড়বো চেঞ্চুদের সম্পর্কে, সেটা হচ্ছে চেঞ্চুদের সামাজিক সংগঠন বা সোশ্যাল অর্গানাইজেশন। এবার দেখো, এই সোশ্যাল অর্গানাইজেশন বা সামাজিক সংগঠনের প্রথমেই যেটা পড়ে, আমরা জানি এটা ছাড়া আমাদের সামাজিক সংগঠন সম্ভব নয়, সেটা হচ্ছে পরিবার বা ফ্যামিলি। তো দেখা যাচ্ছে চেঞ্চুদের মধ্যে মূল পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি সবচেয়ে বেশি দেখা যায়। এবার নিউক্লিয়ার ফ্যামিলি মানে কি সেটা আমরা দেখব। তার আগে দেখো এই ছবিটা, আমরা আগের ক্লাসটায় আমরা দেখেছিলাম কি নিয়ে পড়াশোনা করেছিলাম, আমরা সেখানে কি নিয়ে ডিসকাস করেছিলাম। ওখানে আমরা দেখো ইনহেরিটেন্স প্যাটার্ন নিয়ে ডিসকাস করেছিলাম। সেই ইনহেরিটেন্স প্যাটার্ন পড়তে গিয়ে আমরা দেখেছিলাম এরকম একটা বক্স আঁকছিলাম আমরা ছেলেদের জন্য, আর এরকম একটা গোল আঁকছিলাম মেয়েদের জন্য। কিন্তু এটা যেহেতু ওটা কিন্তু ছিল বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির পার্ট, এইটা ছিল হচ্ছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির পার্ট, যেটা আমরা আগের ক্লাসে করেছি, যেটা ইনহেরিটেন্স প্যাটার্নটা আমরা নিয়ে ডিসকাস করেছিলাম, সেটা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির পার্ট ছিল। সেই বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির পার্টে আমরা কি করেছিলাম, একটা বক্স এঁকে সেটাকে আমরা ডিনোট করছিলাম মেল হিসেবে, আর একটা সার্কেল এঁকে আমরা ডিনোট করছিলাম ফিমেল হিসেবে। কিন্তু যেহেতু আমরা এখন সোশ্যাল অর্গানাইজেশন পড়ছি, এই সোশ্যাল অর্গানাইজেশনটা পরে হচ্ছে সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজির ভাগের মধ্যে। সোশ্যাল অ্যানথ্রোপোলজিতে আমরা ছেলে ডিনোট করি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল দিয়ে, তাহলে ছেলে ডিনোট করছি হচ্ছে আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়ে, আর মেয়েটা সার্কেল দিয়ে ডিনোট করছি, আর এদের মাঝখানে একটা লাইন টানা মানে হচ্ছে ম্যারেজ সাইন। ম্যারেজ, এদের মাঝখানে লাইন মানে ম্যারেজ, আর এই লাইন মানে আমরা আগের দিনই দেখেছি অফস্প্রিং। এই লাইন মানে আমরা আগের দিন দেখেছি অফস্প্রিং বা এদের ছেলে মেয়ে। তাহলে কি দেখা যাচ্ছে, একজন পুরুষ একটি মহিলাকে বিয়ে করেছে এবং এদের দুটি ছেলে মেয়ে রয়েছে, একটি ছেলে একটি মেয়ে। তাহলে যাদের মধ্যে এরকম দেখা যাবে যে একটি বাবা মার তারা একটি বাবা মা তাদের অবিবাহিত ছেলে মেয়েদের নিয়ে বসবাস করে। যখন একটি পরিবারে একটি বাবা মা তাদের অবিবাহিত ছেলে মেয়েদের নিয়ে বসবাস করে, তখন সেই পরিবারের নাম হয় নিউক্লিয়ার ফ্যামিলি বা মূল পরিবার। আবার বলছি, যেই পরিবারে বাবা মা তাদের অবিবাহিত ছেলে মেয়েদের নিয়ে বসবাস করে, সেই পরিবারের নাম হয় মূল পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি। ঠিক আছে, তো এটাই সংখ্যা বেশি দেখা যাচ্ছে, মূল পরিবারেরই সংখ্যা বেশি। কোথায় দেখা যাচ্ছে, চেঞ্চুদের মধ্যে মূল পরিবারের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে, যে যৌথ পরিবার একেবারেই দেখা যায় না। যৌথ পরিবার মানে হচ্ছে, ধরো একটি বাবা মা, এখানে একটা পুরুষ একটি মহিলা, তার ছেলে মেয়ে হয়েছে, এবং দেখা যাচ্ছে যে এই ছেলেটি আবার বিয়ে করেছে, এই মেয়েটি বিয়ে করেছে, এবং তাদের সন্তান হয়েছে, এবং এরা সবাই একটি পরিবারে থাকছে। তখন এই পুরো পরিবারটার নাম হবে যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলি। তাহলে এই যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলি কিন্তু এদের মধ্যে দেখা যায় না। ঠিক আছে, দেখা যায় না, চেঞ্চুদের মধ্যে এই যৌথ পরিবার ব্যাপারটা দেখা যায় না। আর কি বলছে, পরিবার প্রথা পিতৃকেন্দ্রিক বা প্যাট্রিলিনিয়াল। দেখো এখানে কিন্তু অনেক টার্মিনোলজি ইউজ করা হয়েছে, এই টার্মিনোলজিগুলো বোঝা ভীষণ ইম্পর্টেন্ট। এই টার্মিনোলজিগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বুঝে নিতে হবে টার্মিনোলজিগুলো। এই প্যাট্রিলিনিয়াল মানে কি, প্যাট্রিলিনিয়াল মানে হচ্ছে, ধরো একটা পরিবারে তার বাবা হচ্ছে সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, তার বাবা হচ্ছে, ধরো আমার বাবা একটি পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি,
এবার আমার বাবার অবর্তমানে আমার ফ্যামিলির হেড কে হবে? আমার ফ্যামিলির হেড হব কিন্তু আমি। মানে হচ্ছে বাবার থেকে এই হেডম্যানশিপটা কোথায় যাচ্ছে? ছেলেতে যাচ্ছে। মানে পিতৃকেন্দ্রিক, মানে ছেলেদের মধ্যেই এটা কিন্তু পাস হচ্ছে, মেয়েদের মধ্যে পাস হচ্ছে না। এই ব্যাপারটাকে বলা হয় প্যাট্রিলিনিয়াল সোসাইটি। আমরা জানি যে আমরা সবাই একটা প্যাট্রিলিনিয়াল সোসাইটিতে বসবাস করি, যেখানে কিন্তু ডমিনেন্ট কারা? ছেলেরাই কিন্তু ডমিনেন্সি করতে দেখা যাচ্ছে আমাদের সমাজে। এখানে কিন্তু ছেলেরাই ডমিনেন্ট। তাহলে যেই সমাজে এই ধরো আমাদের যে সম্পত্তিটা রয়েছে, সম্পত্তিটা কি হচ্ছে? ছেলেদের মধ্যে চলে যাচ্ছে, ছেলেদের মধ্যে পাস হয়ে যাচ্ছে। তা সেই সম্পত্তি ভাগ হওয়া বা সেই উত্তরাধিকারকে আমরা বলা হচ্ছে পিতৃকেন্দ্রিক উত্তরাধিকার বা প্যাট্রিলিনিয়াল সোসাইটি। ঠিক আছে, নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যামিলির পর, সেটা হচ্ছে বিবাহ বা ম্যারেজ টাইপটা। এদের মধ্যে আমরা দেখবো ম্যারেজ টাইপ। এদের মধ্যে এক বিবাহ রীতি রয়েছে, মোনোগ্যামি, মানে একটি ছেলের একটি বিবাহ, এই মোনোগ্যামি দেখা যায়। কিন্তু কখনো কখনো বহুপত্নীমূলক বিবাহও দেখা যায়। বহুপত্নীমূলক বিবাহ মানে একটি পুরুষ তার দুটি স্ত্রী, বহুপত্নীমূলক বিবাহ। বেশিরভাগ সময় এই বহুপত্নীমূলক বিবাহতে দেখা যাচ্ছে এই যে ওর দুটো পত্নী বা ওর যে স্ত্রীগুলো রয়েছে তার দুটি স্ত্রী বোন, মানে এই লোকটি যেই বউকে বিয়ে করেছিল তার আরেকটি যে তার সেকেন্ড বউ রয়েছে, সেই সেকেন্ড বউটা হচ্ছে তার শালী। এটাই বেশিরভাগ দেখা যায়, যে এটাকে বলা হয় ম্যাটারনাল পলিগামি। ঠিক আছে, এটা বোনদের মধ্যেই বেশিরভাগ দেখা যায়। বহুপত্নীমূলক মানে একটি পুরুষের দুটি স্ত্রী, আবার সেই দুটি স্ত্রী নিজেদের মধ্যে বোনের সম্পর্ক আছে, মানে নিজের শালীকে বিয়ে করেছে। তো এটাকে বলা হয় ম্যাটারনাল পলিগাইনি। পলিগাইনি এটাও খুব ইম্পর্টেন্ট। পলিগাইনি মানে হচ্ছে বহুপত্নীমূলক বিবাহ, মানে তার বহু পত্নী, একের বেশি তার স্ত্রী রয়েছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট জায়গা দেখো, সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স এদের মধ্যে দেখা যায়। যদি কেউ কারোর সাথে থাকতে না চায় তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ করতে পারে। এই সমাজে ডিভোর্সটা কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট যেটা হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার, ইনহেরিটেন্স অফ প্রপার্টি। আগেই বলেছি চেঞ্জুদের সম্পত্তি মালিকানা পিতৃকেন্দ্রিক বা প্যাট্রিলিনিয়াল, মানে বাবার অবর্তমানে তাদের ছেলেরা তাদের সব সম্পত্তি পাবে। এটাই হচ্ছে প্যাট্রিলিনিয়াল সোসাইটির একটা বৈশিষ্ট্য। এদের ব্যক্তিগত সম্পত্তি যেমন শিকারের বিভিন্ন যন্ত্রপাতি, পোশাক, অলংকার এবং পারিবারিক সম্পত্তি যেমন ঘরবাড়ি, গৃহপালিত জন্তু ইত্যাদি পিতার মৃত্যুর পর পুত্রদের মধ্যে সমান ভাগ হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে প্যাট্রিলিনিয়াল সোসাইটির বৈচিত্র্য। বাবার মৃত্যু বা বাবার অবর্তমানে কি হবে? ছেলেদের মধ্যে সব সমান ভাগে ভাগ হয়ে যাবে। নেক্সট আসছে ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, মানে এই যে আমাদের এই যে চেঞ্জুদের মধ্যে এই যে সমাজটা গঠন করেছে, এই সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য ওদের মধ্যে একটা ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন দেখা যায়। সেই ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশনটা কি? গ্রাম শাসন পদ্ধতি পরিচালনায় গ্রাম সংগঠন বিশেষভাবে কার্যকারী। এই সংগঠনের নাম হলো কুল পঞ্চায়েত। তাহলে গ্রামের সব নিয়ম কানুন বা গ্রামকে শিষ্ট অনুশাসনে চালানোর জন্য এই গ্রামের একটা সংগঠন আছে। চেঞ্জুদের গ্রামের একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম হচ্ছে কুল পঞ্চায়েত। এই কুল পঞ্চায়েতের প্রধানের নাম হচ্ছে পেড্ডামাঞ্চি। ইম্পর্টেন্ট, পেড্ডামাঞ্চি বলে ওরা। কুল পঞ্চায়েতের যে প্রধান তাদেরকে পেড্ডামাঞ্চি বলে, এবং তার সহকারীর নাম হয় হচ্ছে মন্ত্রী। তার যে সহকারী হয়, পেড্ডামাঞ্চির যারা সহকারী তাদেরকে মন্ত্রী বলা হয় এই চেঞ্জুদের সমাজে। নেক্সট, মৃতদেহের সৎকার ব্যবস্থা কি রয়েছে? বেরিয়াল প্যাটার্ন। আত্মাকে এরা জীবম বলে, মানে এদের মধ্যে আত্মার বিশ্বাসটা রয়েছে। এরা বিশ্বাস করে যে মানুষের মধ্যে আত্মা রয়েছে। তা স্পিরিট বলে যে কোনো জিনিস রয়েছে, তাহলে স্পিরিটে এরা কিন্তু বিশ্বাস করে, এরা কিন্তু স্পিরিটে বিশ্বাসী। এই জীবম দেহত্যাগ করে ভগবানের দরবারে হাজির হয়ে বলে এদের ধারণা। তাহলে এদের কি ধারণা? এই জীবম কি করছে? আমাদের বডি থেকে বেরিয়ে গিয়ে কি হচ্ছে? ভগবানের দ্বারে চলে যাচ্ছে, ভগবানের কাছে চলে যাচ্ছে।
মানে এরা বিশ্বাস করে না যে স্পিরিটটা ভাগ হয়, এরা বিশ্বাস করে না যে স্পিরিটটা ইজ ডিভাইডেড, এরা কিন্তু এরা বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে যে প্রত্যেক মানুষের আলাদা আলাদা স্পিরিট রয়েছে। বর্তমান মৃতদেহ দাহ করার প্রবণতা বেশি, বিভিন্ন গোত্রের পৃথক সৎকার স্থান রয়েছে। এখন বর্তমানকালে দেখা যাচ্ছে দেহ ওরা বেশিরভাগ দাহ করছে, আর দেখা যাচ্ছে বিভিন্ন তো গোত্র থাকে আমাদের, যেমন দেখো আমাদের যেমন অনেক গোত্র রয়েছে, যেমন ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, কাশ্যপ গোত্র, তো ওদের মধ্যেও এরকম অনেক গোত্র থাকে, এই চেঞ্জুদের মধ্যে অনেক গোত্র থাকে। তো দেখা যাচ্ছে প্রত্যেক গোত্র জন্য আলাদা আলাদা সৎকার করার জায়গা রয়েছে এই চেঞ্জুদের সমাজে। ঠিক আছে, তাহলে এখানে আমার চেঞ্জুদের ডেমোগ্রাফিক প্রোফাইলটা শেষ হয়। এরপর আমি নেক্সট, আচ্ছা না সরি, আর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে রিলিজিয়াস বিলিফ, সেটা হচ্ছে ধর্ম বিশ্বাস। এরা কি কি ধর্মে বিশ্বাস করে? এরা বহু দেব দেবীতে বিশ্বাস করে, যাদের মধ্যে প্রধান দেবতা হলো ভগবান তরু। তাদের মধ্যে প্রধান দেবতা হচ্ছে ভগবান তরু। এরা যেই প্রচুর দেব দেবীতে বিশ্বাস করে, তাদের মধ্যে প্রধান দেবতা হচ্ছে ভগবান তরু। আর কি রয়েছে? গাড়েমেলাই শামা হলেন জঙ্গলের দেবী, জঙ্গলের দেবীর নাম রয়েছে এখানে। এছাড়াও জলদেবতার নাম গঙ্গাম্মা। আর বর্তমান চেঞ্জুদের মধ্যে বহু হিন্দু দেব দেবীর পূজা লক্ষণীয়, যেহেতু এটাকে বলা হয় কালচারাল কন্ট্যাক্ট। কালচারাল কন্ট্যাক্ট সেই জিনিসটা কি? দেখো, চেঞ্জুদের তো নিজেদের একটা কালচার আছে, আর এই চেঞ্জুরা কোথায় রয়েছে? সাদার্ন ইন্ডিয়াতে, আন্ধ্রপ্রদেশের জায়গায় সাদার্ন ইন্ডিয়া দেখছি আমরা। তাই জন্য দেখবে গঙ্গাম্মা, আম্মা যে জায়গায়, এই যে আম্মা কথাটা, এই আম্মা কথাটা কিন্তু বেশিরভাগ সাউথেই দেখা যায়। তাই গঙ্গাকে আম্মা বলার প্রবণতা কিন্তু সাউথেই বেশি দেখা যাবে। এবার যেটা বলছিলাম, দেখো এই চেঞ্জুদের মধ্যে তো একটা নিজস্ব কালচার আছে। এবার এই চেঞ্জুরা কি হচ্ছে, আশেপাশে যারা হিন্দু রয়েছে, হিন্দু কালচার, চেঞ্জু কালচার আর হিন্দু কালচার, যে হিন্দু কালচারের লোকজন আছে তাদের সাথেও কন্ট্যাক্টে আসছে। এবার তাদের সাথে কন্ট্যাক্টে এসে দেখছে তারা সেই হিন্দু দেব দেবী অনেক রকম রয়েছে, সেই হিন্দু দেব দেবীকে কি করছে এই চেঞ্চুরা, তখন তাদের ভালো লেগে যাচ্ছে। তখন কি করছে এই চেঞ্চুরা, চেঞ্চুদের নিজেদের কালচারের মধ্যে এই হিন্দু দেব দেবীর কালচারটা কিন্তু ঢুকে যাচ্ছে। এই একটা কালচারের সাথে আর একটা কালচারকে কন্ট্যাক্টে এসে যে মিশে যাওয়া ব্যাপারটা আসছে, এটাকেই কিন্তু বলা হয় কালচারাল কন্ট্যাক্ট বা অ্যাকালচারেশন। অ্যাকালচারেশনও বলা হয়, অ্যাকালচারেশন, এই যে মিশে যাচ্ছে ব্যাপারটা, অ্যাকালচারেশন বা ডিফিউশন বলতে পারি। অ্যাকালচারেশন এই কালচারাল কন্ট্যাক্টের জন্যই তো আসছে, দু রকম কালচার কন্ট্যাক্টে আসছে, তার ফলে একটা অন্যরকম কালচার তৈরি হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকালচারেশন। তাহলে এই কালচারাল কন্ট্যাক্টের জন্যই দেখা যাচ্ছে বর্তমানে চেঞ্চুদের মধ্যে বহু হিন্দু দেব দেবীর পূজাও লক্ষণীয় হচ্ছে। তো এরা কি হচ্ছে, হিন্দু দেব দেবীকেও কিন্তু পুজো করতে দেখা যাচ্ছে। নেক্সট আমি এবার যেটা বলছি, যে নেক্সট যেই আমরা ট্রাইবটার ব্যাপারে পড়বো সেটা হচ্ছে টোডা। এটাও একটা খুব ইম্পর্টেন্ট ট্রাইব। চেঞ্চু গেল হচ্ছে হান্টার গ্যাদারার, আর টোডা দেখা যাচ্ছে হচ্ছে একটা প্যাস্টোরাল ট্রাইব। টোডা হচ্ছে একটা কি, একটা প্যাস্টোরাল ট্রাইব, মানে হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে পশুপালক গোষ্ঠী। এরা হচ্ছে একটা পশুপালক গোষ্ঠী। ঠিক আছে, তাহলে এই পশুপালক গোষ্ঠী টোডা যেটা রয়েছে বা প্যাস্টোরাল ট্রাইব যারা রয়েছে, তারা কোথায় থাকে? দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের অঞ্চলে টোডা আদিবাসী বহুকাল ধরে বসবাস করছে। আচ্ছা, দেখা যাচ্ছে এই টোডার এরা বাদাগা ও কোটা নামে দুই প্রতিবেশী আদিবাসীর সঙ্গে বসবাস করে। মানে টোডা যদি মাঝখানে থাকে, দুপাশে একদিকে থাকবে হচ্ছে বাদাগা, আর একদিকে থাকবে কোটা, মাঝখানে থাকে হচ্ছে টোডা। ঠিক আছে, তাহলে দুপাশে এই দুটো প্রতিবেশী আদিবাসীদের নিয়ে এই টোডারা কিন্তু বসবাস করে। টোডাদের ভাষার সঙ্গে তামিল ভাষার সাদৃশ্য দেখা যায়, অবশ্যই দেখাই যাবে, কারণ এখানেও সেই কালচারাল কন্ট্যাক্টের ব্যাপারটা আসছে। তাহলে আর একটা জিনিস আমরা জানবো, দেখবো, সেটা হচ্ছে টোডারা আমরা দেখলাম যে প্যাস্টোরাল ট্রাইব। আমি আগের দিনের ক্লাসেই বলেছি প্যাস্টোরাল ট্রাইব টোডারা মহিষ পালন করে। মহিষ, এদের মধ্যে মহিষ পালন করার প্রবণতা দেখা যায়। এদের মধ্যে দু রকমের মহিষ থাকে, একটা হচ্ছে নর্মাল আর একটা সেক্রেট।
একটা নর্মাল একটা পবিত্র। নর্মাল যেটা সেটা ওরা নিজেদের কাজে লাগায়, নিজেদের কাজে লাগায় মানে হচ্ছে যেই ধরো যেই দুধটা মহিষের থেকে পায় সেই দুধটা থেকে ওরা কি করে, ঘি তৈরি করে, মাখন তৈরি করে, পনির তৈরি করে, বিভিন্ন জিনিস তৈরি করে। সেই জিনিসগুলো ওরা নিজেদের খাওয়ার জন্য তৈরি করে। কোথার থেকে? সাধারণ যেই মহিষগুলো বা নর্মাল যেই মহিষগুলো রয়েছে সেখান থেকে করে। কিন্তু যেগুলো পবিত্র মহিষ রয়েছে সেটা শুধুমাত্র ভগবানকে উৎসর্গ করার জন্য দেওয়া হয়, ভগবানকে এর দুধ দেওয়া হচ্ছে। পবিত্র মহিষের দুধগুলো শুধুমাত্র ভগবানকে উৎসর্গ করে দেওয়া হয়। আর একটা জিনিস, এই যে এই দুধের যে বিভিন্ন কাজগুলো করা হয়, এই দুধের বিভিন্ন কাজগুলো কিন্তু ছেলেরা করে, ছেলেরা করে, ছেলেরা করে, মেয়েরা করে না। মেয়েরা করে না। মেয়েদেরকে যেই ঘরে এই দুধের বিভিন্ন কাজ করা হয় সেই ঘরেও ঢুকতে দেওয়া হয় না, ঠিক আছে? মেয়েদেরকে ঘরেই ঢুকতে দেওয়া হয় না যেই জিনিসে এই যেই জিনিসগুলো দিয়ে এই দুধের বিভিন্ন জিনিস তৈরি করা হয় বা যেই ঘরে দুধের জিনিস তৈরি করা হচ্ছে সেই ঘরেও কিন্তু প্রবেশ করা নিষেধ মেয়েদের, ঠিক আছে? তো মেয়েদের এরা কোনো কাজ এই সব জিনিসগুলো কিন্তু মেয়েরা কিন্তু করে না, শুধুমাত্র ছেলেরা করে টোটাদের সমাজে। এটা আমরা সান্থাল সমাজেও দেখা যায়। সান্থালদের মধ্যে যেই লাঙল চাষ করে, তো লাঙল দিয়ে ওরা চাষ করে, তো এই লাঙলগুলোকে কিন্তু মেয়েদেরকে হাত দিতে দেওয়া হয় না। এটা ওদের মধ্যে একটা ট্যাবু রয়েছে, একটা কুসংস্কার রয়েছে ওদের মধ্যে, যে মেয়েরা হাত দিলে সেটা অপবিত্র হয়ে যাবে, তাই জন্য মেয়েদেরকে হাত দিতে দেওয়া হয় না। এরকম কুসংস্কার দেখা যায় সাঁওতালদের মধ্যে। ওরা কিন্তু লাঙলটাকে মেয়েদেরকে হাত দিতে দেয় না। তো এরকমই একটা কুসংস্কার আমরা দেখতে পাচ্ছি টোটাদের মধ্যেও রয়েছে, যে মেয়েদেরকে এই দুধের কোনো কাজে ওরা কিন্তু যেতে দেয় না, ওই ঘরেও কিন্তু ঢুকতে দেয় না। এবার প্রথমেই আমরা টোটাদের যেটা দেখে নেব সেটা হচ্ছে টোটাদের মেটেরিয়াল কালচার। টোটাদের মেটেরিয়াল কালচারটাই আমরা সবার প্রথমে দেখে নেব। তো প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পেশা ও পশুপালন, অকুপেশন অ্যান্ড ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল। তো এটা আমি আগেই বললাম যে এরা মহিষ পালন করে জীবনযাপন করে। ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল কি থাকবে তাহলে? ওদের মহিষই থাকবে। ডোমেস্টিকেটেড অ্যানিমাল বেশিরভাগ মহিষই দেখা যায়। আর এরা এই দুগ্ধ জাতীয় জিনিসপত্র খেয়েই জীবিকা পালন করে। আর কি হয়, আর একটা জিনিস বলছি, সেটা এই পয়েন্টের মধ্যে বললে বেশি ভালো হবে, সেটা হচ্ছে খাদ্য ও পানীয়। এরা বেশিরভাগ বললাম যে দুগ্ধ জাতীয় জিনিসপত্রই খায়। এরা আর একটা জিনিস খায়, সেটা হচ্ছে এই দুধের মধ্যে ওরা চাল দিয়ে, এই দুধ যেটা ওরা মহিষের দুধ হয়, যে মহিষের দুধের মধ্যে ওরা চাল দিয়ে ফোটায়, দিয়ে সেটাকে ওরা খায়, ওরা এটা খেতে খুব ভালোবাসে, অনেকটা পায়েস জাতীয় জিনিস। এবার এই চালটা ওরা পেলে কোথা থেকে, তাই না? কারণ চাল তো ওরা এগ্রিকালচার তো করছে না, ওরা চালটা তাহলে পেলে কোথা থেকে সেটা আমি পরবর্তীকালে বলবো। এটা একটু মাথায় রেখো, আমি বলবো, এটা আমি নেক্সট ডেতে বলছি, এটা মাথায় রেখো। তাহলে ওদের খাওয়ার প্যাটার্ন কি, ওরা এই চালটাকে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে খায়। আর ওদের ড্রিঙ্কস কি রয়েছে? আর হ্যাঁ, আর একটা জিনিস বলে নিই, ওরা বেশিরভাগ সময় হচ্ছে ভেজিটেরিয়ান। বেশিরভাগ সময় ওরা ভেজিটেরিয়ান, মাংস এরা একেবারেই খায় না বললে চলে। শুধুমাত্র কিছু কিছু অনুষ্ঠানে, একটা অনুষ্ঠান হয় বছরে, সেই একটা অনুষ্ঠানে ওরা ডিয়ারের মাংস খায় বা হরিণের মাংস খায়। আর কোনো সময় ওরা কিন্তু মাংস খায় না, শুধুমাত্র এই একটা সময় মাংস খায়। আর সারা বছর ওরা কিন্তু ভেজিটেরিয়ান। ওরা বেশিরভাগ সময় দুধেরই এই জিনিসপত্র খাচ্ছে, আর কিছু ফলমূল খায় ওরা, যেটা জঙ্গল থেকে ওরা নিয়ে আসে, ঠিক আছে? এরপরে দেখো অর্থনৈতিক সম্পর্ক। এই অর্থনৈতিক সম্পর্কতেই আমরা বুঝতে পারবো এই যে চালটা কোথা থেকে আসছে, ইকোনমিক রিলেশন। তো আমরা আগেই বলেছি এই টোডাটা মাঝখানে থাকে। টোডার আশেপাশে আরো ওদের প্রতিবেশী ট্রাইব বা প্রতিবেশী আদিবাসীরা রয়েছে। তারা কারা? বাদাগা, কোটা, আর একজন রয়েছে তার নাম কুরুম্বা। তাহলে টোডা হচ্ছে মাঝে, তার চারিপাশে এতগুলো তার প্রতিবেশী আদিবাসী রয়েছে। এই বাদাগাদের থেকে ওরা চাল সংগ্রহ করে। টোডারা কি করে? টোডারা যেই দুধ বা দুগ্ধ জাতীয় পদার্থ ওরা যারা তৈরি করে, এক্সকিউজ মি, যা দুগ্ধ জাতীয় পদার্থ ওরা যা তৈরি করছে, সেই তৈরি করা জিনিসের বিনিময় ওরা কি করে? বাদাগাদার থেকে চাল সংগ্রহ করে। তাহলে বাদাগাদের ওরা সেই দুগ্ধ পদার্থ দিয়ে তাদের থেকে চাল বিনিময়ে তারা সংগ্রহ করছে, ঠিক আছে? আর কোটাদের থেকে কি করছে?
কোটারাদের থেকে ওরা নিচ্ছে হচ্ছে মাটির আসবাবপত্র আর লোহার জিনিসপত্র। কোটাদের থেকে মাটির আসবাবপত্র আর লোহার জিনিসপত্র নিচ্ছে ওরা। তার বিনিময়ে কি দিচ্ছে? তার বিনিময়ে ওরা দুগ্ধ পদার্থ দিচ্ছে। আর কুরুম্বা যারা রয়েছে, এই কুরুম্বাদের থেকে ওই যে বললাম ওরা একটা সময় হরিণের মাংস খায়, এই কুরুম্বারা হচ্ছে হান্টার। এই কুরুম্বারা হচ্ছে হান্টার। সেই হান্টার কুরুম্বাদের থেকে ওরা হরিণ নেয়, হরিণের বিনিময়ে ওরা কি দেয়? সেই দুগ্ধ পদার্থগুলো দেয়। তো এইভাবে টোডারা নিজেদের জীবনযাপন করে। তো দেখতে পাচ্ছ বেশিরভাগ সান্থাল কমিউনিটি, বা সান্থাল বলছি, বেশিরভাগ ট্রাইবাল কমিউনিটিতে কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন হয় না। টাকা পয়সার লেনদেন হয় না বললেই চলে। ওরা বেশিরভাগ বাটার সিস্টেমে চলছে। বাটার সিস্টেম মানে বিনিময়, কিছুর বিনিময়ে ওরা কিছু জিনিস নিচ্ছে। টাকা পয়সার বিনিময় খুব কম হয়, শুধুমাত্র যদি হাট বসে সেই হাটেই টাকা পয়সার বিনিময় হয়। তাছাড়া কিন্তু টাকা পয়সার বিনিময় আমরা ট্রাইবাল কমিউনিটিতে খুব কম দেখতে পাই। এরপর একটা জিনিস দেখবো আমরা যে এদের ঘর বাড়ির ধরন কিরকম। তো দেখা যাচ্ছে এই টোডারা অনেকটা এরকম জাতীয় ঘর বাড়িতে থাকে, একটা হাফ সিলিন্ড্রিক্যাল শেপ। সিলিন্ড্রিক্যাল শেপ বাড়িতে ওরা থাকে, সিলিন্ড্রিক্যাল বাড়িতে থাকে। এই সিলিন্ড্রিক্যাল বাড়ির ঢোকার রাস্তা একটাই, এই যে মুখের ঢোকার রাস্তা একটাই, আর এরকম লম্বা হয়ে যায়। সামনে যেই ঘরটা থাকে, এরা এই পুরো বাড়িটাকে দুভাগে ভাগ করে। এই সামনের ভাগটায় কি হয়? ওদের দৈনন্দিন জীবনের কাজকর্ম হয়, ওরা এখানে বসে থাকে বা ঘুমানোর জায়গা হচ্ছে এই প্রথম ঘরটায়। দ্বিতীয় ঘরটায় ওরা কি করে? এই যে দুগ্ধ জাতীয় পদার্থ ওরা তৈরি করে, সেই পদার্থগুলো ওরা সেকেন্ড ঘরটায় তৈরি করে, এই দ্বিতীয় ঘরটায় তৈরি করে। এই দ্বিতীয় ঘরটায় কিন্তু মেয়েদের প্রবেশ নিষেধ। মেয়েরা কিন্তু এই দ্বিতীয় ঘরটায় ঢুকতে পারে না। এই দ্বিতীয় ঘরটায় শুধুমাত্র পুরুষেরাই ঢোকে, পুরুষেরাই এই দ্বিতীয় ঘরে কাজকর্ম করে। ঠিক আছে? তাহলে এই ধরনের বাড়ি কোথায় পাওয়া যায়? টোডাদের সমাজে পাওয়া যায়। আর এক ধরনের বাড়ি পাওয়া যায়, সেটা ওরা কি করে? পাথর দিয়ে তৈরি করে। পাথর দিয়ে ওরা এরকম একটা ট্রায়াঙ্গেল জাতীয় বাড়ি তৈরি করে। এরকম ট্রায়াঙ্গেল জাতীয় একটা বাড়ি তৈরি করে, এই ত্রিভুজ ট্রায়াঙ্গেল জাতীয় বাড়ি তৈরি করে। এই ট্রায়াঙ্গেলের বাড়িতে, এই ট্রায়াঙ্গেল ঘরে কি হয়? এই যে মহিষগুলো থাকে, এই মহিষগুলোকে এই ট্রায়াঙ্গেলের মধ্যে রাখা হয়। এটা কি দিয়ে তৈরি হয়? এটা পাথর দিয়ে তৈরি হয়। নেক্সট যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে পোশাক ও অলংকার। এদের মধ্যে কি ধরনের পোশাক আর অলংকার দেখা যায় সেটা আমরা এবার দেখব। বেশিরভাগ ছেলেরা যারা ছেলেরা থাকে তারা সাদা চাদর দিয়ে গা ঢেকে থাকে, আর নিচে লুঙ্গি জাতীয় একটা কাপড় দিয়ে তারা তাদের লজ্জা আবরণ করে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েরা শাড়ি পরে। মেয়েরা কিন্তু শাড়ি পরে। ঠিক আছে? মেয়েদের মধ্যে শাড়ির প্রবণতা বেশি দেখা যাচ্ছে। আর এদের মধ্যেও ট্যাটু দেখা যায়, শুধুমাত্র মেয়েদের মধ্যে ট্যাটু দেখা যাচ্ছে, শুধুমাত্র মেয়েদের মধ্যে। আর ছেলে আর মেয়ে উভয়ই আংটি পরায়। আংটি পরার প্রবণতাও কিন্তু ছেলে আর মেয়ে উভয়ের মধ্যেই দেখা যায়। এরা বেশিরভাগ তামার আংটি পরে, তামা ও পেতল। তামা ও পেতলের আংটি এরা বেশিরভাগ পড়তে দেখা যেতে পারে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন। দেখো, খুব ইম্পর্টেন্ট জায়গা সোশ্যাল অর্গানাইজেশন। সেই সোশ্যাল অর্গানাইজেশনের প্রথমেই যেটা দেখা যাবে সেটা হচ্ছে ফ্যামিলি। সেটা কি? স্বামী, স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে পরিবার গঠন হয়। মানে কি? স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে মানে হচ্ছে এরা নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে এদের ক্ষেত্রেও আমরা কি দেখছি? যে এদের মধ্যেও কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলির প্রবণতাই বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর দেখছি টোটাদের সমাজে বহুপত্নীমূলক বিবাহ দেখা যাচ্ছে। বহুপত্নীমূলক বিবাহ মানে এটা বহুপত্নীমূলক, বহুপতিমূলক
বহুপতিমূলক মানে একটি মহিলা তার অনেকগুলো স্বামী। বহুপতিমূলক এটা বেশিরভাগ স্বামীরা ভাই হয়, এদের মধ্যে স্বামীরা বেশিরভাগ ভাই হয়, এটাকে বলা হয় ফ্র্যাটার্নাল পলিঅ্যান্ড্রি। আমরা দেখবে আগে বহুপত্নীকে বলেছিলাম পলিগাইনি, যেহেতু এটা বহুপতিমূলক তাই হচ্ছে পলিঅ্যান্ড্রি। যেহেতু এরা দুটো ভাই তাই একে বলা হচ্ছে ফ্র্যাটার্নাল পলিঅ্যান্ড্রি। এবার ধরো এদের মধ্যে ছেলে মেয়ে হবে, আবার এদের মধ্যেও ছেলে মেয়ে হবে, তাই এরা সবাই একসাথে বসবাস করবে। যখন এরকম ধরনের ফ্যামিলি দেখা যাবে তখন এই ধরনের ফ্যামিলিকে বলা হবে মিক্সড ফ্যামিলি বা মিশ্র পরিবার। এই মিক্সড ফ্যামিলি বা মিশ্র পরিবার একমাত্র টোডাদের মধ্যেই বর্তমান, একমাত্র টোডাদের মধ্যেই এই ধরনের ফ্যামিলি দেখা যায়। এবার এরকম অদ্ভুত ধরনের ফ্যামিলি কেন দেখা যাচ্ছে, এর একটা বিশেষ কারণ রয়েছে। সেই বিশেষ কারণটা আমি পরবর্তীকালে আমাদের বলবো। সেই বিশেষ কারণটা জন্য একটু আমাদের সঙ্গে থাকো, আমি বলছি নেক্সট স্লাইডটাই বলবো। এরপর দেখা যাচ্ছে কয়েকজন পুরুষ তাদের একাধিক স্ত্রী এবং পুত্র কন্যাদের নিয়ে এই মিশ্র পরিবার গঠন হচ্ছে। বললাম কয়েকজন পুরুষ তাদের স্ত্রী এবং তার পুত্র কন্যাদের নিয়ে এই পরিবার তৈরি হয়, তাই এই পরিবারকে বলা হয় মিক্সড ফ্যামিলি বা মিশ্র পরিবার। এরপর যাচ্ছি বিবাহতে। বিবাহের যোগাযোগ ছোটবেলা থেকেই হয়ে থাকে, মানে অনেক কম বয়সে বিয়ে হয়। টোটাদের সমাজে বহুপতিমূলক বিবাহ মানে পলিঅ্যান্ড্রি প্রচলিত। কয়েক ভাই মিলে একজন মহিলাকে বিবাহ করে, ফ্র্যাটার্নাল পলিঅ্যান্ড্রি যেটা বললাম আমি। দেখো এখানে ছবি দেওয়া আছে। মহিলাটি সকলেই সাধারণ স্ত্রী হিসেবে গণ্য হয়, মানে মহিলাটি হচ্ছে কমন স্ত্রী, এই দুটো স্বামীরই এ হচ্ছে কমন স্ত্রী। টোডাদের সমাজে সামাজিক পিতৃত্ব স্থাপনের ডিটারমিনেশন অফ সোশ্যাল ফাদারহুডের একটি বিশেষ অনুষ্ঠান দেখা যায় বেশ। ধরো এই যে মহিলাটি ছিল, এই মহিলাটি প্রেগনেন্ট হয়েছে। যখন এই মহিলাটি 7 মাসের প্রেগনেন্সি থাকবে, সেই 7 মাসের সময় একটা অনুষ্ঠান করা হবে। সেই অনুষ্ঠান হচ্ছে ডিটারমিনেশন অফ সোশ্যাল ফাদারহুড বলে। সেই অনুষ্ঠানে কি হবে, যে এই দুজনের মধ্যে যেই বাচ্চাটা হবে তার সোশ্যাল ফাদার হতে চায়, সে এসে কি করবে, তার মাকে একটি তীর ধনুক উপহার দেবে। একে অনেক সময় বলা হয় বো অ্যান্ড অ্যারো সেরিমনি, একে বো অ্যান্ড অ্যারো সেরিমনিও বলা হয়। তো কি হবে, যে পিতৃত্ব মানে সোশ্যাল ফাদারহুড নিতে চায় সে কি করবে, সে এসে এর মাকে মানে এর স্ত্রীকে একটি তীর ধনুক উপহার দেবে একটি জ্বলন্ত আগুনের সামনে। এটাকে বলা হয় বো অ্যান্ড অ্যারো সেরিমনি। ঠিক আছে, তো যে নিজের সোশ্যাল ফাদারহুড নিতে চাইবে, এরকম বো অ্যান্ড অ্যারো সেরিমনির দ্বারা সে নিজেকে সোশ্যাল ফাদার গণ্য করতে পারবে। মানে সোসাইটিতে সোশ্যাল ফাদার হলো সে, সেই বাচ্চাটা সে সোশ্যাল ফাদার হলো। সে যদি বায়োলজিক্যাল ফাদার নাও হয়, সে কিন্তু সেই বাচ্চার সোশ্যাল ফাদার হতে পারে। তো যেই ছেলেটি এসে এই সোশ্যাল ফাদার হলো, সেই ছেলেটির নাম হয়, সেই ছেলেটিকে বলা হয় পুরুষোত্তমী। মানে যেই ছেলেটি সোশ্যাল ফাদার হলো, সেই সোশ্যাল ফাদারটির নাম হয় টোডা সমাজে পুরুষোত্তমী। ঠিক আছে, তাহলে সোশ্যাল ফাদারের নাম কি হয় টোডার সমাজে, পুরুষোত্তমী তার নাম হয়। এবার কেন একজন মহিলাকে এতজন মিলে বিয়ে করছে, কেন, তার কারণ লুকিয়ে রয়েছে এটাই, কন্যা ভ্রূণ হত্যা বা ফিমেল ইনফ্যান্টিসাইড। বহুকাল ধরে টোডাদের সমাজে এরকম কন্যা ভ্রূণ হত্যা দেখা যেত, ফিমেল ইনফ্যান্টিসাইড দেখা যায়। এবার এই ফিমেল ইনফ্যান্টিসাইড হওয়ার ফলে কি হলো, যে সমাজে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কমতে থাকলো। তার ফলে কি হলো, মেয়েদের সংখ্যা যেহেতু কমতে থাকলো, মেয়ে তো নেই, বিয়ে করবে কাকে, তাই জন্য কি হচ্ছে, অনেকগুলো ভাই মিলে একটি মহিলাকে বিয়ে করছে, কারণ মেয়েদের সংখ্যা কম সমাজে। এবার পরবর্তীকালে কি হলো, ব্রিটিশ রুল আসার ফলে এই ফিমেল ইনফ্যান্টিসাইডটা ওরা কি করলো, রুলস এন্ড রেগুলেশনস দিয়ে বন্ধ করে দিল, একেবারে বন্ধ করে দিল ফিমেল ইনফ্যান্টিসাইড। তার ফলে কি হলো, এরপরে যারা অলরেডি একটা করে বিয়ে করেছিল, একটা সময় পর গিয়ে দেখা যাচ্ছে ফিমেলের যেই রেশিও বা ফিমেল রেশিও মেল রেশিও যেটা ছিল,
বা ফিমেল পপুলেশন যেটা ছিল, যেটা কমে গেছিল, সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে, সেটা আস্তে আস্তে একটা সময় গিয়ে খুব বেশি পরিমাণে বাড়তে থাকলো। তখন কি হলো, তখন যারা অলরেডি এই কমন ওয়াইফ নিয়ে বসবাস করছে তাদের কাছে আরো অপশন হলো, আরো ফিমেল অপশন বাড়লো। তখন এরা কি করলো, আরো নিজেরা আলাদা করে আরো বিয়ে করলো, মানে একটা কমন ওয়াইফ তার সাথে পার্সোনাল ওয়াইফ। শুনতে হয়তো হাস্যকর লাগছে, কিন্তু টোডাদের সমাজে এটাই কিন্তু বর্তমান। তাহলে একটা কমন ওয়াইফ রয়েছে, যেমন দ্রৌপদী যেমন পাণ্ডবদের 5 জনকেই সমান মানে সেম একসাথে বিয়ে করেছে, তাহলে এটা হচ্ছে সেই দ্রৌপদীকে বলা যেতে পারে যে কমন ওয়াইফ। যে কার কমন ওয়াইফ, এর আর এর, কিন্তু তাদের আবার আলাদা করে পার্সোনাল ওয়াইফ আছে, তাদের আবার ছেলে মেয়ে আছে, তো দেখা যাচ্ছে এরকম করে এরা সবাই একই পরিবারের মধ্যে বসবাস করছে। তো এরকম একটা ভজঘট জিনিস তৈরি হচ্ছে। এরকম একটা ভজঘট জিনিসকেই আমরা বলা হচ্ছে মিক্সড ফ্যামিলি বা মিশ্র পরিবার। এরপরে আমরা দেখছি সম্পত্তির উত্তরাধিকার, ইনহেরিটেন্স অফ প্রপার্টি। এটাও আমরা দেখবো, এই সমাজও একটা প্যাট্রিলিনিয়াল সমাজ। এটাও একটা পুরুষ কেন্দ্রিক সমাজ, যেখানে বাবার মৃত্যু বা বাবার অনুপস্থিতিতে ছেলেদের মধ্যে ইকুয়াল হাফে ভাগ হয়ে যায় তাদের সম্পত্তিগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্যাট্রিলিনিয়াল সোসাইটি, যার মধ্যে ইনহেরিটেন্স অফ প্রপার্টিটা কিরকম প্যাট্রিলিনিয়াল ধরনের। ঠিক আছে, এইবার এই যে পুরুষোত্তমি হলো যারা সামাজিক পিতা হলো, তো যার সামাজিক পিতা হবে, এই যে পুরুষোত্তমীর সম্পত্তি কিন্তু তার যে সামাজিক ছেলে তার মধ্যেই কিন্তু ভাগ হবে। তাই জন্যই এরা কি করে, সেই একটা সোশ্যাল ফাদারহুডের একটা অনুষ্ঠান ওরা নিয়ে আসে, যাতে কি হয়, যে পুরুষোত্তমী হবে তার সম্পত্তিটা যেন তার সোশ্যাল যে সান হচ্ছে, তার সোশ্যাল সান যেন তার পুরো সম্পত্তিটা পায়। এরপর হচ্ছে ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, আসছে হচ্ছে গ্রাম শাসন বা ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন। গ্রামের অনুশাসনের জন্য রয়েছে গ্রামের সংগঠন, এক পঞ্চায়েত তার নাম। তাহলে গ্রামের অনুশাসনের জন্য একটা সংগঠন রয়েছে, সেই সংগঠন হচ্ছে পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের নাম হচ্ছে নাইউম বা নয়ুম। এই নাইউম হচ্ছে এই পঞ্চায়েতের নাম, টোডা পঞ্চায়েতের নাম। টোডাদের কোনো সর্দার বা প্রধান থাকে না, নাইউম 5 জন সদস্য নিয়ে গঠিত হয়। তাহলে কোনো সর্দার নেই এই নাইউমে। এরা কি হয়, এই সর্দার যেহেতু নেই, এই নাইউম গঠিত হয় হচ্ছে 5 জন সদস্য নিয়ে। এই 5 জন সদস্যকে ইলেক্ট কারা করে, এই টোডার সোসাইটিতে যারা লোকজন যারা রয়েছে তারাই কিন্তু ভোট দিয়ে এই 5 জন সদস্যকে ইলেক্ট করছে। ঠিক আছে, তাহলে এইভাবে তারা ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশনটা গঠন হয়েছে টোডা সোসাইটিতে। এরপর আসছে টোডাদের রিলিজিয়াস বিলিফ বা ধর্মবিশ্বাস। ধর্মবিশ্বাসে আমরা দেখছি টোডারা নানা দেব দেবী ও ভূত প্রেতের উপর বিশ্বাসকারী, মানে এরাও কিন্তু স্পিরিটে বিশ্বাস করছে। তো টোডারা স্পিরিচুয়াল বলতে পারি, সেই স্পিরিটে বিশ্বাস করছে। ত্রিয়কজি হলেন সর্বপ্রধান দেবতা, ইনি পৃথিবী ও মানুষের সৃষ্টিকর্তা। তাহলে ত্রিয়কজি হচ্ছে এদের সর্বপ্রধান দেবতা, যারা সবার উপরে রয়েছে। আর এরা কিসের দেবতা, এরা কি সৃষ্টি করেছে এই দেবতাটা, এরা মানুষকে সৃষ্টি করেছে ও পৃথিবী সৃষ্টি করেছে। ঠিক আছে, নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখনকার দিনে আমরা জানি টোডারা কোথায় থাকে, নীলগিরি এরিয়ায়, নীলগিরি পর্বতমালায় থাকে টোডারা। এবার টোডাদের ওদের সাবসিস্টেন্স প্যাটার্ন বা এদের মেন কাজকর্মগুলো কি, পশুপালন, মানে পশুকে পালন করে, পশুকে ভালো করে রেখে তার দুধ থেকে তার দুগ্ধ জিনিসপত্র তৈরি করা। এইবার এই বর্তমানকালে দেখা যাচ্ছে টোডাদের মহিষ পালন প্রচেষ্টা উন্মুক্ত চারণভূমির অভাবে ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়েছে। ঠিক আছে, মহিষ পালন স্তিমিত হয়ে যাচ্ছে, তার কারণ উন্মুক্ত চারণভূমি, যেখানে যে ওরা চারণভূমি করবে, যে চারণভূমিটা বা যা ওরা যে ঘুরে চামড়া কাটবে বা ঘাস খাবে, সেই জায়গাগুলোর অভাব হয়ে যাচ্ছে। তার কারণ বেশিরভাগ জায়গায় কি হচ্ছে, মানুষ এসে থেকে যাচ্ছে, বসবাস করছে।
তাই জন্য টোডাদের থাকার জায়গাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, ওদের মহিষ পালন কিন্তু খুব বেশিভাবে অ্যাফেক্টেড হচ্ছে। আর কি, নীলগিরি অধিকাংশ চারণভূমি বন্য ভূমি সম্প্রদায়ের উদ্দেশ্যে সরকারে অধিগ্রহণ করেছে। এবার বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কি করছে, যেখানে যেই জায়গাগুলো টোটা থাকতো সেই জায়গাগুলো গভর্নমেন্ট অধিগ্রহণ করছে কিসের জন্য, বন্য পশু পাখি রাখার জন্য, প্রিজার্ভেশন করার জন্য নিয়ে নিচ্ছে। এবার নিয়ে নেওয়ার ফলে কি হচ্ছে, টোটাদের তো চারণভূমি পড়ে যাচ্ছে, চারণভূমি কমে গেলে তো টোটাদের মহিষ পালন অ্যাফেক্টেড হবে, মহিষ পালন অ্যাফেক্টেড হলে টোটারা বাঁচবে কি করে, মরে যাচ্ছে। তো তাই জন্য টোটাদের দেখা যাচ্ছে সংখ্যা কিন্তু কমতে থাকছে আস্তে আস্তে। ঠিক আছে, তো আজকে আমি এই দুটো টপিক নিয়ে এই দুটো ট্রাইব নিয়ে আলোচনা করলাম। কি কি ট্রাইব নিয়ে আলোচনা করলাম, চেঞ্চুদের নিয়ে আলোচনা করলাম আর টোডাদের নিয়ে আলোচনা করলাম। এখানে মূল আলোচনার বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে মেটেরিয়াল কালচার আর সোশ্যাল অর্গানাইজেশন, এই দুটোর আমরা আলোচনা করলাম। নেক্সট দিন আমরা দেখবে, প্রথমেই আমি বলেছি যে এটা হচ্ছে পার্ট 1, নেক্সট দিন আমরা পার্ট 2টা করব, পার্ট 2 অফ এথনোগ্রাফিক প্রোফাইল অফ সাম ইন্ডিয়ান ট্রাইবস। ওখানে পার্ট 2তে আমরা সান্থাল পড়ব আর খাসিদের নিয়ে আলোচনা করব, সান্থাল আর খাসিদের নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা এই ক্লাসে দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম, দুটো ট্রাইব নিয়ে আলোচনা করলাম। একটি ট্রাইব যেটা হচ্ছে হান্টার গ্যাদারার, আরেকটি ট্রাইব যেটা হচ্ছে কি প্যাস্টোরাল ট্রাইব। নেক্সট দিন আমরা আলোচনা করব সেটা হচ্ছে এগ্রিকালচারাল ট্রাইব। এটাও এগ্রিকালচারাল ট্রাইব, কিন্তু এটা কিন্তু ম্যাট্রিলিনিয়াল ট্রাইব। ঠিক আছে, আমরা সব রকম ধরন নিয়ে একটা আলোচনা করবো নেক্সট দিন, তাহলে আমাদের সব রকম ধরন আলোচনা করা হয়ে যাবে। আমরা আজকে করলাম হান্টিং ট্রাইব নিয়ে আর প্যাস্টোরাল নিয়ে, নেক্সট দিন করবো এগ্রিকালচারাল ট্রাইব আর একটা ম্যাট্রিলিনিয়াল সোসাইটি ট্রাইব যেটা হচ্ছে খাসি। ঠিক আছে, আবার বলি, আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের এই ডেসক্রিপশন বা এই ওয়েবসাইট থেকে, দেখো দেওয়া রয়েছে www.yuvaplus.in, বা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট মানডে। সেখানে আমরা কি নিয়ে আলোচনা করব, সেখানে আমরা এই এথনোগ্রাফিক প্রোফাইল অফ সাম ইন্ডিয়ান ট্রাইবস এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে। আজকের ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ।